শেষে কি না তুই আমার সতীন হয়ে এই সংসারে আসলি মা, এভাবে আমার সংসারটা ভেঙে দিলি। তোর একবারও বিবেকে বাঁধলো না আমার সাথে এমনটা করতে? এই কি রে, জবাব দে। কথাটুকু শেষ হতে না হতেই ইমার গালে একটা থাপ্পড় পড়ে গেল। এতটুকু সময়ের মধ্যেই কিসের থেকে কি যে ঘটে গেল, ঘরের মধ্যে থাকা ৪-৫ জনের কেউ কিছুই বুঝতে পারল না। চৈতির মতো শান্ত মেয়ের এমন রূপ যেন নৃশংসতার প্রমাণ। গলা চেপে ধরল ইমার। ঘরের সবাই অবাক চোখে তাকালো, একবার রাফাতের দিকে আর একবার পাশে বউ সাজে থাকা ইমার দিকে। ইমা কিন্তু চৈতির সব থেকে কাছের বান্ধবী, কিন্তু রাফতাকে শেরওয়ানিতে দেখে সবার মাথায় পরিষ্কার হয়ে গেল যে ওরা দুজন নববিবাহিত। আমার গলা ছাড় চৈতি, আমার ব্যথা লাগছে। তুই গর্ভবতী বলে কিছু বলছি না, নইলে এমন দুই একটা ঘা আমিও লাগিয়ে দিতে পারতাম। তোর সাহস থেকে অবাক হচ্ছি আমি ইমা। একে তো আমারই স্বামীর সাথে পরকিয়া করে তার দ্বিতীয় বউ হলি, তার উপর আবার এমন জোর গলায় কথা বলছিস। লজ্জা করে না তোর? না করে না। তুই তোর জামাইকে কেন সামলে রাখতে পারিসনি? তোর জামাই যদি দুধে ধোয়া তুলসী পাতা হতো তাহলে কেন আমার কাছে আসতে গেল? তখনই রাফাত এসে দক্ষ হাতে মোচড় দিয়ে চৈতির হাতের মুঠো থেকে ইমাকে ছাড়িয়ে আনলো। এক পর্যায়ে ধাক্কা দিয়ে বসলো নিজের ৭ মাসের গর্ভবতী বউকে। ওকে ছাড়ো চৈতি, কোন সাহসে তুমি ওর গাল টিপে ধরো? ধাক্কা খেয়ে যেন কথা বলতেও ভুলে গেল চৈতি। ৭ মাসের উঁচু পেটটা ধরে নিজেকে পড়ে যাওয়ার থেকে আটকাতে চাইলো। এমন সময় মাথা ঘুরে যেন আশেপাশে সবকিছু দুলে উঠল ওর কাছে। পাশের ফ্ল্যাটের ওয়ালিদ এসে পেছন থেকে সাবধানতার সাথে ধরল চৈতিকে। এই পর্যায়ে গিয়ে হাত ঢিলা হয়ে আসলো চৈতির। আজ ওর আর রাফাদের তৃতীয় বিবাহ বার্ষিকী ছিল। কাছের কয়েকজন বন্ধু বান্ধব আর ফ্ল্যাটের দু একজন মিলে ওদের ঘরটা সাজিয়েছিল সুন্দর করে। কিন্তু এমন একটা দৃশ্য ওরা সবাই দেখবে কেউ কল্পনা অবধি করেনি। নিজের সব থেকে কাছের বান্ধবীর কাঁধ ঝাঁকিয়ে কথাগুলো বলল চৈতি। চোখের সামনেই নিজের স্বামী আর ঘনিষ্ঠ বেস্ট ফ্রেন্ড ইমাকে পাশাপাশি বর-বউ সাজে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চিৎকার করে কথাগুলো বলল চৈতি। ৭ মাসের গর্ভবতী চৈতি নিজের ভারিক্কি শরীরটা এগিয়ে গিয়ে দুজনের সামনে দাঁড়ালো। সরাসরি গিয়ে ইমাকে কথাগুলো জিজ্ঞেস করলো। চোখের সামনে নিজের স্বামীর দ্বিতীয় বিয়ে দেখার মতো যন্ত্রণা বোধ হয় এই পৃথিবীতে আর দুটো নেই। চৈতির মনটা ভঙ্গুর হলেও কণ্ঠে ছিল তেজ। ইমা বোধহয় লজ্জায় মাথা উঁচিয়ে তাকাতে পারল না চৈতির মুখের দিকে। সবটাই প্রত্যক্ষ আর পরোক্ষভাবে খেয়াল করলো চৈতির স্বামী রাফাত ইমতিয়াজ। এতক্ষণ যাবৎ দুজনের মধ্যে চোখাচোখিতে অপলকভাবে একে অপরের দিকে তাকিয়ে আছে। চৈতি নিজের পেটটা আঁকড়ে ধরল। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল ২ ফোঁটা পানি। এরই মধ্যে ইমা আর রাফাত ঘরে ঢুকলো। এই এক্ষুনি বেরিয়ে যাবি তোরা দুজন, আমার চোখের সামনে যদি আমি তোদের দেখি, খোদার কসম এখানেই আমি কিছু একটা ঘটিয়ে দেব। রাফাত শেরওয়ানির হাতটা গোটাতে গোটাতে এগিয়ে গিয়ে চৈতির পাশে দাঁড়ালো। দেখো চৈতি, তুমি একটু শান্ত হও। এত উত্তেজিত হয়ে পড়লে তো তোমার আর বাচ্চার দুজনেরই ক্ষতি হবে। তুমি আমার কথা একবারও ভেবেছো রাফাত? যদি এই কথাটা ভাবতে তাহলে আমারই চোখের সামনে আমারই সব থেকে কাছের বান্ধবীকে বিয়ে করতে পারতে। চৈতির হাত দুটো আঁকড়ে ধরল রাফাত। চৈতি, এমন চিৎকার চেঁচামেচি করো না, লোকে কি বলবে এত রাতে এমন আওয়াজ শুনলে? তুমি কেন করলে এমন রাফাত? আমি থাকতেও আবার একটা পরকীয়ায় জড়ালে। কিসের কমতি ছিল আমার মাঝে? এবার অন্তত উত্তর দাও। বিরক্ত হলো রাফাত। এমন বাচ্চামো কেন করছো চৈতি? তুমি তো ছোট না, বলো। আমি ইমাকে ভালোবাসতাম, আর ওর পরিবার ওর জন্য পাত্র খুঁজছিল। আমি কিভাবে ওকে অন্য কারো বউ হতে দিতে পারতাম? উগরে বমি আসতে চাইল চৈতির। মানুষ এমনও নিকৃষ্ট হয় যে বউ বাচ্চা ফেলে আরেক নারীতে মসতেও ২ মিনিটও নেয় না? ওদের ফ্ল্যাটের এমন অবস্থা দেখে একে একে সবাই বের হতে লাগলো। কয়েকজন তো মুখের উপরে বিশ্রী রকমের গালি দিল রাফাতকে, তা কানে নিল না সে। পাশের বাসার এক চাচি এগিয়ে আসলেন। এই রাফাত, তোমার লজ্জা লাগে না নিজের পোয়াতি বউ ঘরে রেখে বাইরের মহিলার সাথে ফষ্টি নষ্টি করতে? এত সুন্দর পরিবার এমনভাবে নষ্ট করলে? আপনি নিজের চরকায় তেল দিন চাচি। আপনার ছেলে মেয়ে কি করে তা কি আমি কখনো বলতে চাই? তাহলে আমি কয়টা বিয়ে করব তা আপনার বলে লাভ কি? মহিলাটা নাক সিটকালেন। ছি, তোর মতো বেয়াদব ছেলের ৭ কপালের ভাগ্য ছিল যে চৈতির মতো ভদ্র মেয়ে পেয়েছিলি। তাই এইরকম নোংরা কাজ করলি, রাস্তার মেয়ে ছেলে ধরে আনলি তো এখন হাড়ে হাড়ে টের পাবি। আপনি নিজের বাড়িতে যান চাচি, আমার বাড়ির খবর আপনারে রাখতে হবে না। আর ইসলামে ৪ বিয়ে জায়েজ আছে। আমার সামর্থ্য আছে, আমি ২টা না ৪টে বউ পালবো। এমন সময় দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা আটকালো চৈতি। রাফাত এক পলক চাইল সেদিকে। চৈতির কাছে এগোতেই যাবে এমন সময় ইমা হাত টেনে ধরল রাফাদের। শাড়ির আঁচল ঘুরিয়ে ন্যাকামো কণ্ঠে বলে উঠল, প্লিজ রাফাত, আজ আমাদের বিয়ে হয়েছে। আজকের দিনটা অন্তত আমায় সময় দাও।
নববধূর কথা শুনে মনটা একটু শান্ত হলো তার। পাশের রুমে গিয়ে ঢুকলো দুজনে। চৈতি নিজের ঘরে গিয়ে দরজা আটকে সেই যে বসে আছে। তারপর তার কোনো হেলদোল নেই, একই জায়গায় রয়েছে বসে। ও কখনো ভাবতেও পারেনি যে নিজের সব থেকে কাছের ভালোবাসার মানুষ, যার জন্য তার পরিবারের হাত ছেড়ে এসেছিল, সে তাকে এত জঘন্যভাবে ঠকাবে। তাও আবার তার প্রেগনেন্সির সময়। বাচ্চাটার কথাও কি একবার ভাবলো না রাফাত? পরকীয়া সম্পর্কে কি এতই মত্ত হয়ে গিয়েছিল যে নিজের সংসার, সন্তান, পরিবারের কথা ভাবলো না? দেখতে দেখতে ওকে পাগলের মতো লাগছে, যে যে কেউ সামনে থাকলে হয়তো পাগলি বলে আখ্যা দিত। চুলগুলো খোলা, চোখের পানি শুকিয়ে মুখের দুই গালের উপরে রয়েছে। মাথায় কিছু একটা আসতেই চোখগুলো বুঝে আঁচল ঠিক করে নিল। বিছানার পাশে টেবিল থেকে ফোন হাতে নিল। অনেক খোঁজার পর কল লিস্টে একে বাবা নামের নাম সেভ করা নাম্বারটার দিকে চোখ তুলে তাকালো। ওখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আজ থেকে ৩ বছর আগে শেষ কথা হয়েছে। তারপর আর এই নাম্বার থেকে কখনো ফোন আসেনি, কিংবা দেওয়া হয়নি। বিষাদেরা আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরল চৈতিকে। এই মানুষটাকে আজ থেকে কতগুলো বছর আগে শেষ দেখেছে তার ইয়াত্তা নেই। এই রাফাতের জন্য নিজের পরিবার, বাবা মা ভাই সবাইকে ছেড়ে সবার সম্মান শেষ করে দিয়ে এসেছিল সে। কাঁপা কাঁপা হাতে ফোন লাগালো নিজের বাবাকে। ওপাশ থেকে স্পষ্ট রিংয়ের আওয়াজ হচ্ছে। একবার দুবার করে তৃতীয়বারের সময় অপর প্রান্তের মানুষটা ফোন তুলল। কাঁপা কাঁপা গলায় চৈতি কয়েকটা শব্দ উচ্চারণ করতে পারল। আব্বু, আসসালাম আলাইকুম। আব্বু, শুনতে পারছো আমার কথা? ওপাশ থেকে খানিকটা নীরবতার পরে জবাব এলো, জি, কে বলছেন? আমি তোমার মেয়ে আব্বু, আমি চৈতি। ফোনের অপর প্রান্ত থেকে মিলন শেখ রুর কণ্ঠে ভেসে এলো, এক্ষুনি ফোন রাখো তুমি। আমার কোনো মেয়ে নেই। আমার এখন থেকে কয়েক বছর আগে মারা গেছে, যখন আমার সম্মান নিয়ে খেলে অন্য আরেক ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছিল। প্লিজ আব্বু, এমন বলো না। একবার একটু কথা বলো। বিশ্বাস করো, আমি ভালো নেই। তোমার অভিশাপ লেগেছিলে। বলেছিলে না কখনো আমি সুখী হতে পারবো না। তোমার আর আম্মুর অভিশাপে আজ আমার সংসারটা শেষ হয়ে গেছে। ফোনের অপর প্রান্ত থেকে থমকে গেলেন মিলন শেখ। মেয়ের সাথে যতই রাগারাগি করুক না কেন, তিনি কখনোই অভিশাপ দেননি নিজের মেয়েকে। কখনো নিজের রক্তকে কেউ শেষ করে ফেলতে পারে না, না পারে না। যত যাই বলুক না কেন, প্রতিটি পাপায় নিজের মেয়েকে সব সময় আগলে রাখে। সবকিছু থেকে দুনিয়ার সব সুখ মেয়ের পায়ের কাছে এনে দেওয়ার জন্য মারিয়া হয়ে ওঠে সব বাবারাই। মিলন শেখ আজকে পারলেন না নিজের মেয়ের এবং করুণ আর্তনাদ শুনে কঠোর হয়ে থাকতে। মেয়ের কান্নাতে অস্থির হয়ে পড়লেন। চৈতি, কি হয়েছে? আমাদের একটু খুলে বলতো। আর মনে রেখো, আমি তোমাকে কখনোই অভিশাপ দিইনি। যা বলেছি সবটাই নিজের কষ্ট থেকে। বাবা মা আর যাই হোক, সন্তানের খারাপ চায় না কখনো, এতটুকু মনে রেখো। বাবার এতটুকু আদরেই যেন আরো অস্থির হয়ে উঠল চৈতির মন। গলা ভেঙে আসছে কান্নার তোপে। ফোনের ওপাশ থেকে মিলন যেন আরো একটি স্তম্ভিত হয়ে গেল। মেয়েটাকে কখনোই এতটা ভেঙে পড়তে দেখেনি সে। চৈতি, তুমি কাঁদবে না। বলবে যে কি হয়েছে, তোমার শরীর খারাপ? আপনাকে এত বছর পর এসে নিজের পরিবারের কথা মনে পড়ছে। বাবার খোঁচাটা গায়ে মাখলো না সে। আব্বু, বলো কি হয়েছে? আগে কান্না থামাও, তারপরে কথা বলো। একটু ভালোভাবে কথা বলবে আব্বু? ভালোভাবেই তো বলছি। এখন বলো কি হয়েছে তোমার সাথে? রাখবা? তোমার সাথে কাছে বান্ধবী ইমাকে বিয়ে করে ফেলেছে। আমি কি করব বুঝতে পারছি না। এই শহরে একা একা আমি, পরিচিত কেউ নেই। মেয়ের এরকম কিছু গলা এবং কান্নার সুরে বিচলিত হয়ে পড়লেন মিলন সাহেব। ফোনের অপর প্রান্ত থেকে কি সান্ত্বনা দেবেন বুঝতে পারল না। এভাবেই না কেটে একটু খোলাখুলিভাবে বলো, ওই ছেলে কি সত্যিই তোমাকে দেখে বিয়ে করেছে? আমি প্রথমেই বলেছিলাম ছেলেটা ভালো না। আমার কথা তো শোনোনি? আমার পছন্দ করা ছেলে কি বিয়ের আসলে ভুলে গিয়ে ওই ছেলেকে বিয়ে করলে? আচ্ছা, ওগুলো বাদ দাও। তুমি এখন কোথায় আছো সেটা বলো। মানে কোন জেলায় আছো? মাগুরা আছি আব্বু। ইছাখাদা জায়গার নাম। আচ্ছা, তুমি চিন্তা করো না, এক্ষুনি না আসতে পারলেও কালকের মধ্যেই আসছি। তুমি যে আমাকে বলিয়ে রেডি হয়ে থেকো। ওই জানোয়ারকে আমি কালকে সরাসরি পুলিশে নিয়ে আসছি। আঁতকে উঠল চৈতি। এসব ঝামেলার কোনো দরকার নেই আব্বু। তুমি শুধু এসো আর আমাকে এখান থেকে নিয়ে যাও। আমার আর কিচ্ছু লাগবে না। আমি কোনো ধরনের ঝামেলা চাই না আব্বু। আমি চাই না এই ধরনের কোনো প্রভাব আমার শারীরিক অবস্থার উপরে পড়ুক। এরকম লাই দিয়ে একসময় এই ছেলেটাকে মাথায় তুলেছিলে তুমি। আজকে এর পরিণাম দেখো, তোমার সামনেই তোমার সাথে প্রতারণা করলো। ফোন কেটে দিল চৈতি। বিষাদের যন্ত্রণায় সারা শরীর অবশ হয়ে আসতে লাগলো। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সেদিন যদি রাফাতের কথায় ওর সাথে পালিয়ে না আসতো, আজকে ওর জীবনটাও কতটা ভালো হতো। পরিবার থেকে এমনভাবে কথা শোনাতে হতো না, এতটা অবহেলিত হতে হতো না।
শুধু একটা কথায় মাথায় গেল, কার জন্য এতদিন নিজের পরিবারকে এতদিন যাবৎ দূরে সরিয়ে রাখলো। স্বামীর দ্বিতীয় বউ ভেজা চুলে দেখে সকাল সকাল রাগ উগরে বেরিয়ে আসলো চৈতির। কালকের পর থেকে ইমাকে দেখলেই ঘেন্নায় গা গুলিয়ে আসে ওর। ইমা ওর নিজের বেস্ট ফ্রেন্ড হয়ে কিভাবে পারলো ওর স্বামীর সাথে বিয়ে করার। এখন আর আফসোস হয় না, যা হয় সেটা হলো দীর্ঘশ্বাস, যা প্রতি মুহূর্তে বুক চিরে বেরিয়ে আসতে চায়। মনে হয় এখনই সবকিছু শেষ করে দিক, ইমাকে গলা টিপে মেরে ফেলতে মন চায়। ইমা বোধহয় সকালে নাস্তা তৈরি করছিল রান্নাঘরে। চৈতিকে দেখে গা জ্বালানো হাসি দিল। সেই সময় দেখা গেল রাফাত আসছে লুঙ্গি আর হাফহাতার একটা গেঞ্জি পরে। গলার কাছটায় লাল হয়ে গেছে, স্পষ্ট বোঝা যাচ্ছে এগুলো কিসের চিহ্ন। আর এক দফা বমি পেল ওর ঘৃণায়। আস্তে করে সোফা থেকে উঠে বেসিনে গিয়ে বমি করলো একবার, দুবার করে পরপর ৪ বার বমি করে পরে দম নিল। রান্নাঘর থেকে সবটাই খেয়াল করলো ইমা। হলরুম থেকে এগিয়ে চৈতির পাশে দাঁড়ালো রাফাত। ততক্ষণে চৈতির অবস্থা অবশ্য নাজেহাল। কাঁধে হাত রাখতেই এক ঝটকায় সেই হাত সরিয়ে দিল চৈতি। কি হয়েছে চৈতি? এতবার বমি করছো, ডাক্তারকে খবর দেব? বেশি খারাপ লাগছে? তুমি আমার থেকে দূরে থাকো রাফাত। আমার তোমাকে একটুও ভালো লাগছে না, আরো বেশি বমি পাচ্ছে। এদিকে এসো, আগে তোমায় নিয়ে সোফায় বসাই, নইলে বাচ্চা আর তোমার দুজনেরই ক্ষতি হবে। খবরদার রাফাত, আমার একদম স্পর্শ করবে না। আমার উপরওয়ালার কসম, তুমি আমায় স্পর্শ করলে একবারের জন্য তোমায় ছাড়বো না আমি। আমার কথাটা অন্তত শোনো, এদিকে এসো। রাফাত এগিয়ে আসতেই দুর্বল শরীরে পেট ধরে দাঁড়িয়ে থাকা চৈতি একদলা থুতু ছুঁড়ে দিল ওর দিকে। সরাসরি রাফাতের মুখের উপরে গিয়ে পড়ল সেই থুতুটুকু। রাগে হিতাহিত বিবেকবোধ হারিয়ে বসলো সে। এগিয়ে সে চৈতিকে ধাক্কা দিয়ে বসলো। মুখের বাম গালে থাপ্পড় বসাতেই ছিটকে ২ হাত দূরে টেবিলের কোনায় গিয়ে পড়ল সে। উপুড় হয়ে পড়ায় গগন বিদারী চিৎকার করে উঠল চৈতি। ততক্ষণে ভারী পেটটা আগলে রেখেছে সে। রক্তে পুরো টাইলস ভেসে যাচ্ছে। রাফাত কিছু বুঝে উঠতে পারল না, এরই মধ্যে উপস্থিত হলো ইমা। চৈতিকে এমন কাতরাতে দেখে এগিয়ে গিয়ে পানি আনলো সে। রাফাতের দিকে ঘুরে তীক্ষ্ণ স্বরে বলল, এগুলো কি করলে রাফাত? আমতা আমতা করলো রাফাত। দেখো ইমা, আমি ইচ্ছে করে করিনি, নিজের রাগ সামলাতে না পেরে এমন হয়ে গেছে। এখন যদি বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যায়? চৈতির যা খুশি তাই হোক, কিন্তু বাচ্চাটা তো আমাদের দরকার। তুমি তো জানো এই বাচ্চাটার জন্য কতগুলো মাস আমি অপেক্ষা করেছি। চলো ওকে এখনই একটা হাসপাতালে নিয়ে যাই, নইলে হিতে বিপরীত হতে পারে। বাচ্চার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। তাড়াতাড়ি করে ওকে কোলে ওঠাও রাফাত, যাই হোক বাচ্চাকে আমার চাই চাই। এতে চৈতি বাঁচুক কি মরুক আমার কিচ্ছু যায় আসে না। ততক্ষণে চৈতিকে কোলে করে বিল্ডিংয়ের লিফটে উঠে পড়েছে রাফাত আর ইমা। নিচতলায় এসে থামতেই তড়িঘড়ি করে গেটের সামনে গিয়ে পৌঁছালো দুজন চৈতিকে নিয়ে। যখনই বের হতে যাবে তখনই সামনে পড়লেন মিলন শেখ সাথে ৪ জন পুলিশ অফিসারের সাথে। রাফাত প্রথমে না চিনলেও মিলন শেখ চিনে ফেললেন। কিন্তু রাফাতের কোলে রক্তাক্ত চৈতিকে দেখে মাথার উপরে যেন বাজ পড়ল ওনার। ইমা বুঝতে পারল বোধহয় কিছু তার জন্যই, তাড়াতাড়ি করে একপাশ হয়ে দাঁড়ালো। রাফাত বিরক্তির সাথে বলল, আঙ্কেল রাস্তা ছাড়ুন, দেখছেন একটা মানুষ অসুস্থ, খারাপ অবস্থা, তার উপরে এমন রাস্তা আটকানোর মানেটা কি? রাগে কাঁপতে কাঁপতে মিলন শেখ চিৎকার দিলেন, আমার মেয়ের এই অবস্থা হলো কিভাবে? কি করেছো তোমার দ্বিতীয় বউ আর তুমি আমার মেয়ের সাথে? এই ছেলে জবাব দাও। রাফাত ততক্ষণে ভয়ে তটস্থ, গলা শুকিয়ে আসতে চাইল ওর। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ওর অবস্থাটাও তাই হয়েছে। চৈতির বাবা যে পুলিশ নিয়ে এখানে আসবে তা ওর জানা ছিল না। এমনকি চৈতির নিজের পরিবারের সাথে যোগাযোগ আছে এ কথাও তো কখনো জানায়নি তাকে। আচ্ছা রাফাত আর ইমার বিয়ের কথাই বা কিভাবে জানলো? তাহলে কি কাল রাতেই চৈতি ওর বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করেছে? ভাবনা ছেদ হতেই কলারে হাত পড়ল তার। চৈতির বাবা রীতিমতো কাজ চেপে ধরেছেন। মিলন শেখ পুলিশ অফিসারের দিকে এক নজর তাকিয়ে বললেন, অফিসার, এই ছেলেকে আর ওর সাথে থাকা মেয়েটিকে এখনই গ্রেপ্তার করুন। নিশ্চিত আমার মেয়েকে ওরা দুজনেই কিছু করেছে। বিশ্বাস করুন স্যার, আমরা কেউ কিচ্ছু করিনি, ও নিজেই পড়ে গেছে, তখনই এমন হয়েছে। চুপচাপ নিজেদের দোষ ঢাকতে তটস্থ হয়ে পড়ল রাফাত। এত নিখুঁতভাবে মিথ্যাকে সত্যি বলে চালাচ্ছে যে পুলিশরাও ধরতে পারল না আসল কাহিনী। রাফাত নিজেও ভয়ে আছে, যদি একবার সুস্থ হয়ে ফেরে চৈতি তাহলে সব সত্যি সামনে চলে আসবে। তখন কি হবে? তখন তো কেউ আটকাতে পারবে না। ওদের দুজনকে আটকিয়ে নিজস্ব গাড়িতে করে হাসপাতাল অবধি নিয়ে পৌঁছালেন পুলিশ অফিসার মেহমুদ। ততক্ষণে চৈতিকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। বাড়ির লোকেদেরও ফোন করে আনা হয়েছে হাসপাতালে। চৈতির মা এসে প্রকট চিৎকার দিয়ে হাসপাতালের করিডোরে এসে উপস্থিত হলেন। কান্ডাকাটি হুলস্থুল লেগে গেল।
কিছু মুহূর্তের মধ্যেই নিশ্চুপ বারান্দা মুহূর্তের মধ্যেই পরিণত হলো শোকের গভীর ছায়ায়। হাসপাতালের মধ্যকার পরিস্থিতি তখন উত্তাল। ডাক্তার দুজন ওটিতে ছিল। এরই মধ্যে একজন এগিয়ে বাইরে আসলো। চৈতির মা বাবা দুজনেই অপারেশন রুমের বাইরে ছিল। আশেপাশে গুটি চারেক পুলিশের লোকও ছিল। দুটো চেয়ারে রাফাত আর ইমাকে বসিয়ে রাখা হয়েছে। মূলত ওরা কি করেছে তা ততক্ষণ জানা সম্ভব না যতক্ষণ না চৈতি নিজের মুখে কিছু বলবে বা সরাসরি স্বীকারোক্তি দেবে। মিলন শেখ থম মেরে বসে রইলেন। নিজের মেয়েকে ওই অবস্থায় রক্তাক্ত দেখে ওনার রুহু অবধি কেঁপে উঠেছে। উনি কখনো ভাবেইনি যে নিজের মেয়েকে এই অবস্থায় দেখবেন। বড্ড আদরে মানুষ করেছিলেন তিনি, কিন্তু নিজের মেয়ের এমন পরিণতি মানতে বড্ড কষ্ট হচ্ছে। আর যাই হোক, মেয়ের এমন অবস্থার জন্য তিনি নিজেও শতভাগ দায়ী। চোখ দুটো ঝাপসা হয়ে যাচ্ছে ওনার। এরই মাঝে এক মহিলা ডাক্তার এগিয়ে আসলেন, কিছু কাগজ সহ। সাবলীল গলায় ডাকলেন, আপনি কি রোগীর কেউ হন আঙ্কেল? আঙ্কেল শুনছেন? এই যে। পুলিশ অফিসারের ইশারায় চুপ হয়ে গেল মহিলা ডাক্তার। মেহমুদ এগিয়ে এসে মিলন শেখকে আলতো স্বরে ডাকলেন, মিলন সাহেব, মিলন সাহেব, এদিকে তাকান। দরাজ কণ্ঠ ডাক শুনে সম্বিত ফিরল ওনার। মেহমুদ স্পষ্ট দেখল ওনার ভেজা চোখ দুটো, সেখানে স্পষ্ট এক নিঃস্ব বাবার আর্তনাদ, যেন ওই চোখ দুটি বহিঃপ্রকাশ করছে। এক বুক আশা নিয়ে অপারেশন রুমে লাল জ্বলে থাকা আলোর দিকে চাহনি নিক্ষেপ করে আছে। উপরওয়ালা ভরসায় যে তার মেয়ে এক্ষুনি ফিরবে, আবারও বাবা বলে ডাকবে। বলুন অফিসার, নিঃশ্বাস ফেলে হাতের কাগজটা এগিয়ে দিল মেহমুদ। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন তিনি। সামনে থাকা পুলিশটি বোধহয় বুঝলেন। মিলন সাহেব, কাগজটায় একটা সাইন করে দিন। হাসপাতাল কর্তৃপক্ষেরা অনুমতি চায়। কিসের জন্য? আপনার মেয়ে 7 মাসের গর্ভবতী ছিল। সম্ভবত কোনো শক্ত জিনিসের উপরে ধাক্কা খাওয়ায় পেটের বাচ্চাটা মারা যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে ওনারা বন্ড পেপারে আপনার স্বাক্ষর চায়। মা কিংবা সন্তানের মধ্যে একজন মারা গেলে এতে কর্তৃপক্ষ কোনো দায় থাকবে না। চৈতির বাবার পরিবার থেকে যারা এসেছিল তারা সবাই অবাকের শীর্ষে পৌঁছালো। তারা তো জানতোই না যে চৈতির বাচ্চা হবে, তা আবার 7 মাস। চৈতির মায়ের আহাজারি আরও বেড়ে গেল। মা হয়ে আজকে জানতে পারলেন যে তার মেয়ে মা হতে যাচ্ছিল। কিন্তু নিয়তির এমন এক পরিহাস যে নিজের মেয়েকে এমন পরিস্থিতিতে দেখতে হচ্ছে। বড্ড অসহায় লাগছে আজকে নিজেকে। যদি মেয়ের প্রতি রাগ অভিমান কমিয়ে নিজের কাছে নিয়ে রাখতেন এই সময়, তখন বোধহয় এমনটা দুর্ঘটনা ঘটতো না। ততক্ষণে স্বাক্ষর করে দিয়েছেন মিলন শেখ। যত যাই হয়ে যাক, এই মুহূর্তে একটু সময় দেরি করা মানেই হলো সময়ের অপচয়। আবারও ওঠে লাইট জ্বলে উঠল। নতুন এক সূচনা এবং কিছু পাওয়া না পাওয়ার কথাগুলো আবারও আসবে। মাথা নিচু করে এক পাশে বসে আছে রাফাত আর ইমা। এখন এই যে অনুশোচনায় ভুগছে যে সে নিজের সন্তানকে মেরে ফেলতে চেয়েছিল একটু আগেই। আসলে কেউ এতটা নিকৃষ্ট হয়ে গেছে যে নিজের সন্তানকে মারতেও 2বার হাত কাঁপলো না। এবার নিজের রাগ আর একটু হলেও নিয়ন্ত্রণ করতে চাইছে। অন্যদিকে ইমা তখন থেকে মূর্তি বনে আছে। ইমা নিজেরই চিন্তা করছে, যদি এবার পুলিশের হাতে সব প্রমাণ লেগে যায় তাহলে রাফাতের সাথে ওকে নিজেরও জেলে যেতে হবে। আর যাই হোক, একটা ছেলের জন্য সে নিজের জীবনটাকে এইভাবে নষ্ট করতে পারবে না। রাফাতকে শুধু তার ভালো লাগতো, কিন্তু আস্তে আস্তে সেটা কখন যে জেদে পরিণত হয়ে গিয়েছিল তা কখনোই বুঝতে পারেনি। যখনই সে রাফাত আর চৈতির সঙ্গে দেখা করতে আসতো তখনই দেখতো যে কতটা যত্নশীল ছিল চৈতির প্রতি রাফাত। আর এই একটা জিনিসের জন্যই বারবার ওর হিংসে হতো। ও নিজেও চাইতো জীবনে যা যা চৈতি পেয়েছে সে সব জিনিস যেন ওর কাছেও থাকে। কিন্তু এই মুহূর্তে নিজের প্রাণের ভয় ঢুকে গেছে ওর মধ্যে। যদি এই মুহূর্তেই পালিয়ে না বাঁচে তাহলে হয়তো রাফাতের সঙ্গে জেলে যেতে হবে। রাফাত মাথা নিচু করে সেই তখন থেকেই বসে আছে চেয়ারে। মাহমুদ বোধহয় তখন দুজন সরকারি পুলিশ কর্মীকে নিয়ে ওদের দুজনের সামনে দাঁড়ায়। মাথা উঁচিয়ে সবাইকে পর্যবেক্ষণ করলো ইমা। জোরালো কণ্ঠের আঘাত করলো রাফাতের কানে। আসসালামু আলাইকুম। রাফাত, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে, চলুন এখন। বুঝলাম না অফিসার, কী কারণে আমায় যেতে হবে থানায়? কিছু প্রশ্ন জিজ্ঞাসাবাদ করা হবে ফর্মালিটি হিসেবে, সেগুলো জবাব দিয়ে চলে আসবেন। আমার ওয়াইফের অবস্থা ভালো না স্যার, কিভাবে ওকে একা ফেলে যাব? ধূর্ত হাসি হাসল মেহমুদ। ওই হাসিটা যতটা না প্রাণবন্ত তার থেকেও বেশি ভয়ঙ্কর। কিছুর আভাস দিচ্ছিল। রাফাত সেদিক থেকে চোখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। মেহমুদ বুঝি কমলো না, সরাসরি হুঙ্কার দিল, আপনায় ভালোভাবে বলছি আমাদের সাথে চলুন। আর কিসের ওয়াইফ? হ্যাঁ, আপনার ওয়াইফ যদি অপারেশন থিয়েটারে থাকা চৈতি শেখ হয় তাহলে উনি কে? পাশে থাকা ইমার উদ্দেশ্য যে কথাগুলো বলা হয়েছে তা বুঝতে আর দেরি হলো না রাফাতের। সে বুঝতে পারল এই মুহূর্তে পরিস্থিতি হাতের বাইরে বের হয়ে যাবে, তখন আর কিছুই করার থাকবে না। আর যেহেতু সরকারি আইন অনুসারে দ্বিতীয় বিয়ে করা সম্ভব নয়, এই কারণে তার শাস্তি হতে পারে। এখানে তার প্রথম স্ত্রী বেঁচে থাকতে তার অনুমতিবিহীন বিয়ে করা ইসলামেও জায়েজ না। ইমার দেখে নিস বলক চোখে থাকে। সরাসরি অস্বীকার করল রাফাত। এই মেয়ে আমার কিচ্ছু না, ও শুধুই আমার ওয়াইফের কাছের বান্ধবী।
তাছাড়া ওর সাথে আমার ব্যক্তিগত কোনো ধরনের সম্পর্ক নেই, যার দরুন আপনারা আমায় হ্যারেস করতে পারেন। সুতরাং আবার অনুরোধ, আপনারা আমায় আর কোনো রকম বিরক্ত করবেন না। আমার স্ত্রী সুস্থ হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন যে আসলে সত্যিটা কী। এই ধরনের সরাসরি প্রত্যাখ্যান থেকে বিস্মিত হলো ইমা। ওর ধারণার বাইরে ছিল যে রাফাত এত নোংরা মানসিকতার। এক মুহূর্তের মধ্যেই কিভাবে সম্পর্ককে ঘুরিয়ে দিল। কখনো ভাবেনি যে নিজের বিবাহিত বউকে অস্বীকার করবে রাফাত। অন্তত রাফাতের ব্যক্তিত্বের সঙ্গে এই আচরণ যায় না। তাহলে কিছু ভুল মানুষকে ভালোবেসেছিল, নাকি আস্তে আস্তে চৈতিকে হিংসা করতে করতে আজ তার এই পরিণতি। এই মুহূর্তে যা অবস্থা, যদি বাড়ি ফিরে যায় তাহলে ইমাকে কখনোই তার পরিবার গ্রহণ করবে না। বিয়ের আসর থেকে পালিয়েছে রাফাতের হাত ধরে, এই অবধি এসেছিল। তির্যক চাহনি নিক্ষেপ করলো মেহমুদ। আপনার ওয়াইফ সুস্থ হলে এমনিতেও সব সত্যি সামনে চলে আসবে, তখন বোঝা যাবে কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। নিজের মধ্যে শতভাগ কনফিডেন্স নিয়ে আসলো রাফাত। এই কারণে অনেক আগে থেকেই আগে এনেছিল। যদি মানুষ কোনো প্রকার মিথ্যেকে সম্পূর্ণ কনফিডেন্সের সঙ্গে বলতে পারে, তাহলে সেই মিথ্যা তাকেই কেন জানি সত্য বলে মনে হয়। আর সত্যি কথা বলতে আলতাফাতা করলে সেটাই আস্তে আস্তে মিথ্যা কথায় পরিণত হয়। এই কারণে মিথ্যা বলতে হলেও পুরো আত্মবিশ্বাসের সঙ্গে বলতে হবে, তাহলে কখনোই সেই মিথ্যা গ্রহণযোগ্যতা পায় না সমাজের চোখে। রাফাত ভালো মতোই জানে যে আর যাই হোক ইমা কখনো ওর বিরুদ্ধে মুখ খুলবে না, কারণ এবার নিজের প্রাণের ভয় আছে। ইমা যে কি বাজে, কতখানি ধূর্ত, রাফাত অনেক আগেই বুঝতে পেরেছিল। কিন্তু ওকে ফাঁসিয়ে বিয়ে করে নেবে এই ব্যাপারটা রাফাত ভাবতেও পারেনি। ও ভেবেছিল যে হয়তো অন্যান্য সম্পর্কের মতো টাইম পাস করে ইমাকে ছেড়ে দেবে, তাহলে আর কোনো ধরনের ঝামেলা হবে না। কিন্তু ইমা আত্মহত্যা করার নাটক করে নিয়ে গিয়েছিল রাফাতকে ওই নিজের বাসাতে। একসময় কথা কাটাকাটি করে সিডিউস করে ফেলেছিল নিজের প্রতি। ঠিক সেই সময় বাইরের কয়েকজন লোক এসে জবরদস্তি করে বিয়ে করিয়ে দেয় ওদের। হাসপাতালের প্রতিটি জায়গায় নিস্তব্ধতা নেমে এসছে। একজন মহিলা ডাক্তার মুখের মাস্ক খুলে ওটি এবং অপারেশন রুম থেকে বেরিয়ে আসলেন বাইরে। চৈতির পরিবারের মানুষজন সামনে দাঁড়িয়ে এগিয়ে দিলেন তোয়ালে মোড়ানো একটি সন্তানকে। যন্ত্র মানবের মতো বলে উঠলেন তিনি, আমরা বাচ্চাকে বাঁচাতে পারিনি, ওনার পেটে দুটো ফিটাস ছিল। অপরিণত হওয়ার কারণে একটিকে বাঁচানো গেলে অপরটি পেটের ভেতরে থাকা অবস্থায় মারা গেছে। অবাকতায় যেন বাকশক্তি হারিয়ে ফেলল সবাই। চৈতির মা কাঁপা কাঁপা হাতে নিজের নাতিকে ছুঁয়ে দিলেন। আস্তে করে নিজের কোলের উষ্ণতা ঢাকলেন তিনি। ছোট বাবুর হাত পা চোখ দুটো কতটা স্নিগ্ধ আর ছোট ছোট। আঙুল দিয়ে ইশারা করছে, চোখ দুটো বোধহয় খুলতে পারছে না। চামড়াগুলো একেবারেই নরম এবং লালচে রঙের, ধরলেই নরম হয়ে যাচ্ছে তুলের মতো একেবারে। নাতির কপালে চুমু খেলেন আস্তে করে। মহিলা ডাক্তারটি এগিয়ে এসে কিছু কাগজপত্র দিয়ে গেলেন ফর্মালিটির জন্য। আমার মেয়ে কেমন আছে ডাক্তার, ও সুস্থ আছে তো? জি না, ওনার অবস্থা এখনো স্বাভাবিক নয়, বরং আগের থেকেও বেশি খারাপ অবস্থা। অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, তবু আমরা ব্লাড ব্যাংক থেকে 2 ব্যাগ রক্ত জোগাড় করে এনেছি। ওনার বেবিও তেমন সুস্থ নয়, আমরা এক্ষুনি ওর বেবিকে ইউনিটে নিয়ে যাব। কি বলছেন এসব, আমার মেয়ে এখনো ঠিক হয়নি? না, উনি এখনো সুস্থ হয়নি। ওনার ধাক্কাটা খুব জোরালোভাবে লাগার কারণে পেটের বাঁ পাশে আঘাত লাগে, যার কারণে বাঁ পাশে থাকা বেবির পজিশনটা উল্টে গিয়ে মাথায় আঘাত পায়। আর বাচ্চাটা সেই সময়ই নিজের প্রাণ ত্যাগ করে। চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল মিলন শেখের। নিজের একমাত্র মেয়ের সন্তানকে নিজের হাতে ছোঁয়ার আগে সে দুনিয়া ত্যাগ করলো। এটা যখন চৈতি জানতে পারবে তখন বোধহয় বাঁচতেই পারবে না। এই অবস্থায় চৈতির মাথায় কত বড় প্রেশার পড়বে। কাগজপত্র স্বাক্ষর হওয়ার সঙ্গে সঙ্গে মহিলা ডাক্তারটি কাগজপত্র আর বাচ্চাটাকে নিয়ে চলে গেলেন। যাওয়ার আগে অবশ্য বারবার সাবধান করলেন কেউ যেন এই মুহূর্তে চৈতিকে দেখতে না যায়, কারণ তাকে বেডে দেওয়া হয়েছে রেস্ট করার জন্য। আর বাচ্চাটা মারা গেছে এটা যদি জানতে পারে তাহলে অনেক বড় একটা ধাক্কা লাগবে। সুতরাং মায়ের সুস্থতার জন্য এবং যে বাচ্চাটা এখনো বেঁচে আছে তার জন্য হলেও চৈতিকে সুস্থ রাখতে হবে। ডাক্তারটি চলে যেতেই হাঁপ ছেড়ে বাঁচলেন মিলন শেখ ও তার বউ। মিলন শেখ নিজের বউকে ডেকে আনলেন পাশে। শোনো, তুমি চৈতিকে এসব বলো না, বুঝলে? মেয়েটা এমনিতেই গভীর শোকে রয়েছে। তারপর যদি নিজের বাচ্চাটা মারা গেছে জানতে পারে তাহলে বোধহয় বাঁচবেই না। এর থেকে ভালো তুমি কিংবা আমরা কেউ ওকে জানাবো না যে ওর আরও একটা বাচ্চা হয়েছিল। তুমি কিন্তু ভুলে ওর সামনে এই ধরনের কথাবার্তা বলে ফেলো না। ঠিক আছে। শাড়ির আঁচল দিয়ে চোখ দুটো ভালো করে মুছে নিলেন চৈতির মা। তিনি নিজেও বোঝেন মা হয়ে সদ্য সন্তানকে হারানোর যন্ত্রণা কতটা ভয়ানক। নিজে একজন মা তো এই কারণে বুঝতে পারছেন ভালো করে যে চৈতির অবস্থা কেমন হবে। চৈতিকে ওই রকম রক্তাক্ত অবস্থায় দেখে তার মা নিজেরই আত্মা কেঁপে উঠেছিল। সেইখানে নিজের সন্তানকে মারা যাওয়ার খবর শুনলে চৈতি পাগল হয়ে যাবে, এতটুকু নিশ্চিত। এমনিতেই মেয়েটা বেশি আবেগী এবং আবেগের বশে একটা ভুল করে ফেলেছিল। এখন তারই জন্য পস্তাতে হচ্ছে। অফিসার মেহমুদ এগিয়ে আসলেন তাদের ভেতরে।
অনেকটা সময় হাসপাতালে তিনি কাটিয়েছেন এই চৈতির কেসটা নিয়ে। মিলন সাহেব দেখুন, আমাদের নিজেদেরও একটা চাকরি আছে। আমরা চাইলে তো আর থাকতে পারি না। এই কারণে আমি বলছিলাম কি, আমরা এখন সবাই চলে যাচ্ছি। যে কোনো সমস্যা হলে আপনি আমাদের জানাবেন। চোখ তুলে তাকালেন মিলন শেখ। চলে যাচ্ছেন? তাহলে ওই ২ জন জানোয়ারের কি হবে? যারা আমার মেয়েটাকে ঠকালো, এইভাবে ভেঙে চুরে দিল? দেখুন, আপনার মেয়ে যতক্ষণ না জ্ঞান ফিরছে, ততক্ষণ আমরা বুঝতে পারব না প্রকৃত ঘটনা কি। এভাবে সন্দেহের ভিত্তিতে কাউকে তো আটকে রাখা যায় না। আর আপনি যাকে সন্দেহের বশে আটকে রাখতে বলছেন, অর্থাৎ আপনার মেয়ে জামাই, সে নিজেও একজন সরকারি চাকরিজীবী। আমরা যদি তাকে অহেতুক ভিত্তিতে এভাবে করে বিরক্ত করি, তাহলে তিনি আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলতে পারেন। উনি নিজের সন্তান এবং স্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছে। আমি আশা করব আপনি অন্তত এই দিকটা বিবেচনা করবেন। সুতরাং আজকের মতো আমাদেরকে যেতে হবে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। জি, বুঝতে পেরেছি। তাহলে আজকের মতো আপনি যান স্যার। চলে যাচ্ছি বলে ভাববেন না। একেবারে সব শেষ করে যাচ্ছি। আবারও আপনার কোনো সমস্যা হলে একবার কল করে জানাবেন। আমি না থাকলেও আমার জায়গায় দায়িত্বরত অফিসার অবশ্যই সাহায্য করবে। জি, ধন্যবাদ স্যার। আমার জন্য এতটুকু করার কারণে আপনারা যতবার শুকরিয়া আদায় করব ততবারই কম। স্মিত হাসলেন মেহমুদ। আরে আপনি আমার বাবার বয়সী মানুষ, এভাবে ধন্যবাদ দেবেন না। আমার নিজের কাছে তাহলে নিজেকে ছোট মনে হবে। আমি শুধু নিজের দায়িত্ব পালন করেছি। মেহমুদ বাকি ৩ জন পুলিশ সদস্য নিজেদের মতো করে বেরিয়ে গেলেন। ওয়েটিং রুমে রাফাত এবং ইমাকে এতক্ষণ যাবৎ বসিয়ে রাখা হয়েছিল। যখন রাফাতের কানে গেল তার একটা ছেলে হয়েছে, সেই সময় এসে মনে মনে কবুল বলল এবং দোয়া চাইল উপরওয়ালার কাছে। ইমাকেও খবরটা জানালো সে। কথাটা ইমা শুনতেই বলে উঠল, যাক, বাচ্চাটা যে সুস্থ আছে এটাই অনেক। এবার দেখো বাচ্চাটার কাজটারি কোনো মতে তুমি নিতে পারো কিনা। ভ্রু কুঁচকে ইমার দিকে তাকালো রাফাত। কাজটারি আমি নেব মানে? বাচ্চাটা তো আমারই, আমাদের সাথেই থাকবে। কেন তুমি চৈতিকে ডিভোর্স দেবে না? আমি চৈতিকে ডিভোর্স কেন দিতে যাব? ও আমার বউ এবং ওর পেটে যে সন্তানটা জন্ম নিয়েছে সেটাও আমার। তাহলে এখানে ওকে ছাড়ার প্রশ্নটা আসছে কোথা থেকে? ও সুস্থ হলে ওকে নিয়ে আমাদের বাড়িতে চলে যাব। তার মানে তুমি চৈতির সাথে সংসার করবে? তাহলে আমি কে? এমন অসময়ে এই প্রশ্নটা বড্ড রাগ হলো রাফাতের। বিরক্তির সঙ্গে এবার ইমার দিকে তাকালো। তুমিও আমার বউ, কিন্তু চৈতি আমার বাচ্চার মা। আর তুমি এত অবাক হচ্ছ কেন? তুমি তো শুরু থেকে জানতে যে আমি বিবাহিত। তাহলে সতীন নিয়ে সংসার করতে তোমার সমস্যা হওয়ার কথা তো না? এতক্ষণে ইরার মাথা পুরো ব্যাপারটা একেবারে পরিষ্কার হলো। মানে রাফাত ওকে রাখবে, সাথে আবার চৈতিকেও রাখবে। মানে এত সস্তা, একসঙ্গে দুটো মেয়ের সঙ্গে থাকবে, দুজনকেই ব্যবহার করবে। যেন তারা কাজের লোক। পুরুষ মানুষ বলতে কত সস্তায় না এমন নিদারুণ কাজ করতে পারছে। আদৌ কি ওর কোনো অধিকার আছে এভাবে দুটো মেয়ের জীবন নষ্ট করার? রাগে শরীর টগবগ করে উঠল ইমার। কিছু কড়া কথা শুনিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হতেই যাচ্ছিল। এমন সময় পুলিশ অফিসার মেহমুদ ভেতরে আসলো। আসসালামু আলাইকুম রাফাত সাহেব। আশা করি ভালো আছেন। মাথা উঁচিয়ে উপরের দিকে তাকালো রাফাত। পুলিশ অফিসারকে দেখে ইমা চুপ হয়ে গেছে। পুলিশ সম্ভবত ওদের বিয়ে করার ঘটনাটা জানে না। জানলে এতক্ষণে রাফাত আর সে নিশ্চিন্তে বাইরে ঘুরে বেড়াতে পারতো না এইভাবে। যদিও অবশ্য চৈতির হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনার পর থেকে বাইরে ঘোরাঘুরিও মানা। শুধু এই ওয়েটিং রুমে বসে কাটাতে হয়েছে। যদি কোনো কিছুর প্রয়োজন হয়েছে তাহলে কাউকে বলে পানি কিংবা হালকা নাস্তা এনে দিয়েছে। শুধু ভয়ে গলা দিয়ে নামেনি সেই খাবার। রাফাত মুখে একটু আলগা হাসি আনলো। জি স্যার, বলুন। যেহেতু আপনার স্ত্রী সুস্থ হয়নি আর তার পরিবারে, অর্থাৎ আপনার বিরুদ্ধে অভিযোগকারী আপনার শ্বশুর বাড়ির লোকেরা, আপনার স্ত্রী থেকে জগতের মধ্য না নেওয়াই উক্তি। আমরা কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারছি না। সেহেতু আপনাকে আমরা অব্যাহতি দিলাম। বিনা নোটিশে কিন্তু আপনি এবং ইমা ইসলাম দুজনের একজনও এই শহরের বাইরে যেতে পারবেন না, দরকারি কোনো কাজ ছাড়া। আর যদি বাইরে যেতেও হয় তবু আমাদেরকে সেটা জানিয়ে যাবেন প্রমাণ সহকারে। জি অবশ্যই, যেহেতু আমি সরকারি চাকরিজীবী মানুষ, এই কারণে আমাকে প্রতি মাসে বাইরে যেতেই হয় কোনো না কোনো কাজের সূত্রে। সেহেতু আপনাদের আমার জন্য একটু হলেও কনসিডার করা উচিত। আপনি চাকরিজীবী এটা জেনেই আমি আপনাকে সরাসরি আটকে রাখিনি, কিন্তু আপনারা অভিযুক্তের তালিকা থেকে কিন্তু বাদ যাননি। সুতরাং নিজেরা প্রচণ্ড সাবধানে থাকবেন। যদি সন্দেহজনক কিছু পাওয়া যায় তাহলেই কিন্তু আমরা আপনার বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হব। জি, বুঝতে পেরেছি। আমার ওয়াইফ কেমন আছে এই মুহূর্তে? ও হ্যাঁ, তিনি অবশ্য সুস্থ আছেন, কিন্তু ভালো আছেন কিনা সেটা বলতে পারছি না। আর আপনার দুটো সন্তান হয়েছে, একজন মারা গেছে পেটে থাকা অবস্থায়, আর একজন রয়েছে বেবিদের কর্নারে। ওর সম্ভবত শ্বাসকষ্টের সমস্যা থাকায় অক্সিজেন দেওয়া লাগছে। সুবহানাল্লাহ, উপরওয়ালার কাছে শত শত শুকরিয়া। ধন্যবাদ স্যার আমাকে এত সুন্দর একটা খবর দেওয়ার জন্য। অফিসার মেহমুদ ততক্ষণে নিজের সহকর্মীদের নিয়ে বেরিয়ে চলে গেছে। ইমা এগিয়ে এসে রাকাতের কাঁধে হাত রাখলো। এখন তুমি কি করবে?
আমি বলি কি, তুমি চৈতিকে ডিভোর্স দিয়ে দাও। নিজের অবান্তর কথাগুলো বন্ধ করো। মানে এখন তোমার মনে হচ্ছে আমার সব কথাগুলো অবান্তর? এখন আমার কোনো দাম নেই তোমার কাছে? তুমি প্রতিটা কথাকে কেন নিজের দিকে ঘুরিয়ে নাও ইমা? বিয়ের আগে তো এমন ছিলে না। তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে এই 12 থেকে 13 ঘন্টার মধ্যেই তুমি যেন কেমন করে অপরিচিত হয়ে গেলে। বিয়ের আগে তো সবসময় ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা তুলতে। তো তুমিও তো বিয়ের আগে সবসময় আমার প্রতিটা কথা শুনেই চলতে। বিয়ের পর থেকেই দেখছি নিজের মতো এবং প্রথম বউ নিয়ে বেশি মাথা ব্যথা। একটা যত্ন তো আমার প্রতি দেখিনি কখনো। নাকি নতুন নতুন মেয়ে দেখলেই তোমার ভেতরে এসব জেগে উঠে? মারতে গিয়েও হাত নামিয়ে ফেলল রাফাত। ওয়েটিং রুমের মধ্যে তখন এই দুজন ব্যক্তি প্রবেশ করছিল। হয়তো কোনো রোগীর পরিবার কেউ হবে। কিন্তু ওই দুজনকে ভেতরে ঢুকতে দেখে রাফাত রেগে বাইরে বেরিয়ে গেল। ইমা বোধহয় ততক্ষণ রাগে ফুঁসছে। এবার পরিকল্পনায় আট ঘাট বেঁধে টানতে হবে। এই রাফাতকেও নিজের অবস্থান দেখেই ছাড়বে। একজন সাধারণ সরকারি চাকরিজীবী হয়ে ও কিভাবে এত ভাব করতে পারে? আবার ওর গায়ে হাত দিতে এসেছিল, কত বড় সাহস! এবার এই ছেলেকে বোঝাবে কতগুলো ধানে কত চাল হয়। ইমা তো ভেবেছিল হয়তো রাফাতকে বিয়ের পর ওকে নিয়ে রাফাত আলাদা থাকবে আর চৈতিকে ডিভোর্স দিয়ে দেবে। পরে কিছু কিছু করে হলেও বাচ্চাটার কাজটাই নিজেদের আয়ত্ত নিয়ে নেবে। কারণ ইমা কখনোই মা হতে পারবে না, তাই একটা বাচ্চাকে অনাথ আশ্রম থেকে আনার চেয়ে রাফাদের প্রথম বউয়ের সন্তানকেই নিজের বাচ্চার পরিচয় বড় করাটাই শ্রেয়। ইমার পাশে রাফাত এসে বসলো, এক কাপ চা এগিয়ে দিল সে। খানিকক্ষণ আগেই বাড়িতে এসেছে দুজন, এসেই গোসল সেরেছে। হাসপাতালে থাকতে থাকতে সেইখানকার ঔষধ এবং ফিনাইলের বিশ্রী ঘানে সারা শরীর যেমন অলস হয়ে আসছিল, ঠিক তেমনই বমি পাচ্ছিল। চাটা খেয়ে নাও, তারপর রান্না বসাও। মানে? আমি কেন রান্না করব? আর তাছাড়াও আমার শরীর ভালো না, আমি পারবো না। তাহলে অফিসে যাব কিভাবে, না খেয়ে? আগে কিভাবে যেতে ঠিক এইভাবেই এখনো যাবে। আগে তো সবসময় চৈতি রান্না করে দিত, তখন আর আমার চিন্তা করতে হতো না। এখন তো আর চৈতি নেই যে সবকিছু গুছিয়ে হাতের কাছে রেখে দেবে। কেন তোমার আফসোস হচ্ছে? তা হওয়াটা কি স্বাভাবিক নয়? তোমার থেকে হাজার গুণ বেটার ছিল চৈতি, আমার কাজগুলো অন্তত করে রাখতে পারতো। রাগে ইমার মেজাজ সপ্তম আকাশে উঠে গেল এই সময়ে। আজকাল রাফাতের মুখে চৈতির কথা শুনলেই রাগে কিলবিল করে ওঠে ওর। তাহলে আমায় বিয়ে করলে কেন? তা তুমি খুব ভালো করেই জানো, রোজ রোজ ফোর্স করতে আমায় তুমি বিয়ে করার জন্য, রোজ আত্মহত্যার ভয় দেখাতে। তো কি করতাম? চৈতিকে রেখে যেমন আমার সাথে সম্পর্কে জড়িয়েছিলে, তেমন আরেকজনের সাথে জড়াবে, তাই দেখতাম নিজের চোখে। তোমার মতো পরকীয়া করা মানুষের থেকে এর থেকে বেশি কি আর আশা করা যায়? রাগে দিশেহারা হয়ে হিস হিসে ইমার চিবুক চেপে ধরল রাফাত। এতটাই জোরে চেপে ধরেছে যে এক্ষুনি ভেঙে যাবে মুখের চোয়ালটা। শক্তপোক্ত পুরুষালী হাতের এমন আঘাতে ব্যথায় ছিঁড়ে আসতে চাইল ইমার চোয়াল। ইমা যখন ঠিক পেল যে এখান থেকে ছাড়া পাওয়ার আর কোনো উপায় নেই, ঠিক এমন সময় একটা অদ্ভুত কাণ্ড করে বসলো। রাগে দুই পায়ের ফাঁকার অন্ডকোষে লাথি বসিয়ে দিল। ব্যথায় হুড়মুড় করে সরে গেল রাফাত। ইমার চোয়াল থেকে হাত সরিয়ে ছিটকে পড়ল সাদা ফকফকা টাইলসের উপরে। ইমা নিজেও ছাড়া পেয়ে শ্বাস টানতে লাগলো। রাফাতের মুখ ব্যথায় নীল হয়ে এসছে। ইমা সেদিকে তাকিয়ে অন্য রুমে যাওয়ার জন্য দৌড় দিলে চুলের মুঠি ধরে মেঝেতে ফেলে এলোপাথারি মারতে লাগলো রাফাত। নোংরা বস্তির মেয়ে, তুই কি ভাবলি যে এত সহজেই তোকে ছেড়ে দেব? এত সস্তা? তোকে এই জাহান্নামে তিলে তিলে মারবো। খুব শখ না তোর বউ হবি আমার? আমার বউ আছে জানা সত্ত্বেও আমাকে বিয়ে করলি, নিজের চরিত্র খারাপ, আবার আমাকে বলিস আমি পরকিয়া করেছি তোর সাথে? তুই যেহেতু এত ভালোবাসা, এত সাধু পরিবারের মেয়ে, তাহলে আমার মতো বিবাহিত এক বাচ্চার বাবাকে ভালোবাসলি কেন? চুলের মুঠি চেপে ধরার কারণে নিঃশ্বাস আটকে আসছে ইমার। শ্বাস টানতেও বোধহয় কষ্ট হচ্ছে। এদিকে রাফাতের মতো দানব ভর করে আছে। সে থামছে না, তো থামছেই না। যত রাগ রয়েছে সবটাই আজকে উপরে দিয়েছে। যখন দেখা গেল যে এই মাত্র চোখ বুজে এসেছে, এই সময় রাফাত তাকে ছেড়ে দিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো অফিসে যাওয়ার সময় হয়েছে। তখনই বাথরুমে গিয়ে নিজের জামা কাপড় পাল্টে নিল। হাসপাতালের বেডে শুয়ে আছে চৈতি। ডাক্তার তাকে একেবারে রেস্ট নিতে বলেছে। আগে থেকে আপাতত সুস্থ অনেকটা, রক্ত দেওয়ার কারণে শরীর এখনো দুর্বল রয়েছে। বাচ্চাটাকে চৈতির কোলে দেওয়া হয়েছে। পাশেই তো রাতে বেবিটাকে দেখে রেখে গিয়েছে ডাক্তার। ফুটফুটে ছোট ছোট সুন্দর হাতগুলো দিয়ে মাঝে মাঝে স্পর্শ করছে চৈতির গলা। মাতৃত্বের স্বাদ সম্পূর্ণরূপে অনুভব করছে সে। এতটুকু শান্তি বোধহয় সে চেয়েছিল। এখনো অবধি তাকে জানানো হয়নি যে তার দুটো বাচ্চা হয়েছিল এবং তার মধ্যে একটা বাচ্চা মারা গিয়েছে। ডাক্তার প্রথমে রাজি হয়নি, কিন্তু পরে চৈতির বাবার অনুরোধে এবং চোখের পানি দেখে তিনি আশ্বস্ত করেছে চৈতি সুস্থ হলে হাসপাতাল কর্তৃপক্ষ জানাবে যে তার একটা বাচ্চা মারা গেছে। এতে খুশি হয়েছেন মিলন সাহেব ও তার স্ত্রী।
অন্তত কিছু সময়ের জন্য হলেও তাদের মেয়েটা সুখে থাকবে, আনন্দে থাকবে। বাবা মাকে হসপিটালের রুমে আসতে দেখে উঠে বসার চেষ্টা করলো সে। মিলন সাহেব এগিয়ে আসলেন। আরে আস্তে আস্তে, এখনই তোমাকে উঠতে হবে না। আপাতত কিছুদিন বেড রেস্টে থাকো, সম্পূর্ণরূপে সুস্থ হও, তারপরে উঠো। বাবা প্লিজ, বাবা এদিকে তাকাও। মুখ ঘুরিয়ে রইলেন মিলন সাহেব। মেয়ের দিকে একবার তাকানোর প্রয়োজন বোধটা করলেন না। চৈতির বোধ হয় অনুতপ্ততায় মরে যেতে ইচ্ছে করলো। একটা কাপুরুষের জন্য নিজের পরিবারকে কতটা কষ্ট দিয়েছিল, ভাবলেও নিজের প্রতি ঘৃণা হয়। তবুও উপরওয়ালার কাছে এতটাই শুকরিয়া আদায় করে সে যে যখনই তার প্রয়োজন হয়েছে, সেই সময় তার বাবা মা তার পাশে এসে দাঁড়িয়েছে। নিজের মায়ের দিকে অসহায় চোখে তাকালো সে। প্লিজ মা, বাবাকে বলো আমার সঙ্গে একবার হলেও একটু কথা বলতে। আমি সত্যিই খুব অনুতপ্ত। বাবা যদি আমায় ক্ষমা না করে তাহলে আমি বেঁচে থেকেও সুখ